মা তো ভীষণ সুন্দরী, কিন্তু মেয়ে দেখতে এমন মোটা শ্যামলা কেন? পাত্রপক্ষের সামনে মাথা নুইয়ে বসে থাকা মেয়েটার গায়ে অপমানের বাণ বিঁধল আবারও। ছোটবেলা থেকে এই এক প্রশ্ন শুনতে শুনতে এখন আর তার মন খারাপ লাগে না, কেবল অপমান বোধ হয় খুব। সে জানে না কেন তার মায়ের সাথে তার দেহের রঙের মিল নেই, চুলের মিল নেই, গড়নের মিল নেই। তার মা দেখতে অপ্সরা না হলেও খুব সুন্দর গড়নের মহিলা তিনি। গায়ের রংটা ভীষণ উজ্জ্বল, কিন্তু তার মেয়েটার মধ্যে সেসব রূপের ছটা নেই। অপরদিকে তার বোনটা একেবারে তার মায়ের মতন, আর ছোট ভাইটা হয়েছে বাবার অনুরূপ। আয়রা নিচু মাথায় বসে রইল। তার মা বাবা হাস্য রসিকতা করে কোনোভাবে পাত্রপক্ষের মন অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলেও তার হলো না। পাত্রপক্ষের সকলে বেজার হয়ে উঠে দাঁড়ালেন, মুখের ওপর স্পষ্ট জানিয়ে দিলেন তাদের এই ঘরের মেয়ে পছন্দ হয়নি। তারপর তারপর তারা চলে গেলেন। আয়রা সবে অনার্স শেষ করবে। একজন ফ্যাশন ডিজাইনার হওয়া তার স্বপ্ন হলেও সেই স্বপ্ন তার স্রষ্টা প্রদত্ত রূপের নিচে পিষ্ট হয়ে যায় প্রতিদিন, প্রতিনিয়ত। বাইরে বিশ্ববিদ্যালয়ে অনেকেই তাকে রূপচর্চার নানান উপকরণ ব্যবহারের পরামর্শ দেয়, কিন্তু সে অতটাও কালো নয় যতটুকু সমাজ তাকে বোঝায়। তবে তার এসব এখন অভ্যেসে পরিণত হয়েছে। শুনেও যেন সে শোনে না কারোর কথা। ঘরে গিয়ে শাড়িটা খুলে রাখ, রান্নাঘরে প্রচুর কাজ, সবটা গোছাতে হবে। শুধু শুধু কত রান্নাবান্নার আয়োজন করলাম, আয় সাহায্য করবি। আয়রা তার কাকির কণ্ঠস্বর শুনেই উঠে দাঁড়ালো। চাপা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে সে নিজের রুমে চলে গেল। তারপর বাড়িতে তার মা তার সাথে তেমন একটা কথা না বললেও অবহেলাও করে না। একমাত্র কাকি তার প্রতি খুব অযত্নবান। উঠতে বসতে কেমন করে তাকায়, সুযোগ পেলেই কটু কথা শুনিয়ে দেয়। এতে অবশ্য আয়রা ভদ্রতার খাতিরে চুপই থাকে। মায়ের দেওয়া শিক্ষা তার, গুরুজনের মুখের ওপর কথা বলতে নেই। অপরদিকে ছোট কাকা আর বাবা প্রয়োজনে অপ্রয়োজনে একটু আধটু খবরাখবর নেয় তাদের মেয়ের। আয়রা শাড়ি ছাড়ে, নিত্য ঢিলে ঢালা পোশাক পরিধান করে নিজেকে একবার আয়নায় পর্যবেক্ষণ করলো সে। একটু বেশিই স্বাস্থ্যবান আয়রা, আর গায়ের রংটা সামান্য চাপা, যেটা সমাজের চোখে কালো হিসাবে পরিচিত। আয়রার পরিবারের অন্য কোনো সদস্য দেখতে তার মতো নয়, তারা দেখতে বেশ সুস্বাস্থ্যবান, কিন্তু আয়রা ব্যতিক্রমী এক সদস্য। তার গড়ন সুন্দর নয়, তার মেদযুক্ত শরীর ছোটবেলা থেকেই এমন নয় যে মেয়েটা অতিরিক্ত খাবার খায় কিংবা অলস। সে পরিমিত খাবারই গ্রহণ করে এবং পরিশ্রমীও। তবুও আয়রা, কাকির ডাকে আয়রার ধ্যান ভাঙল। রান্নাঘরে যাওয়ার জন্য প্রস্তুত হলো সে। তার মনটা বিষাদময় হয়েছে বেজায়। মাঝে মাঝেই মনে হয় সবাইকে ছেড়ে সবকিছু ভুলে দূরে কোথাও চলে যেতে, কিন্তু কিভাবে যাবে জানা নেই তো তার। রান্নাঘরে যেতেই আয়রা দেখলো তার মা আর কাকি রান্না করা খাবারগুলো গুছিয়ে রাখছে। আয়রা তার মায়ের কাছে যায়, গম্ভীর মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, মা, তুমি রাগ করে আছো আমার ওপর? আয়রার মা কিছুক্ষণ নীরব থেকে অতঃপর মেয়েকে জবাব দিলেন আদুরে গলায়, বয়স হচ্ছে মা, একটু কমিয়ে খা আর ত্বকের যত্নটা নে। সারা জীবন তো বাবার বাড়িতে থাকা যায় না, আর কত। আয়রা তার মায়ের জবাব শুনে মলির মুখে রান্নাঘরের বেসিনের কাছে গিয়ে দাঁড়ালো। একটা একটা করে সবগুলো বাসন সে মাজতে আরম্ভ করলো। তবে তার নীরব দীর্ঘশ্বাস আড়াল হলো না তার মায়ের চোখ হতে। গোটা দিনটা বিশ্ববিদ্যালয় আর এবাড়ি ও বাড়ি টিউশনি করিয়েই আয়রার কেটে যায়। রাতে বসে মেয়েটা নিজের পড়াশোনা করে। এক গাদা অবসন্নতাকে অগ্রাধিকার না দিয়ে সে বইয়ের পাতায় মুখ গোজে। শেষটা যেমনই হোক, স্বপ্ন পূরণের চেষ্টা তো তাকে করতেই হবে। এভাবেই একদিন তার অনার্সের স্তর সম্পূর্ণ হয়। বাড়িতে আবারও পাত্রপক্ষ আসে তাকে দেখতে, কিন্তু এবারও আয়রার প্রতি তারা অসন্তোষ প্রকাশ করে চলে গেছেন মুখ ফিরিয়ে। সকলের মুখেই এক কথা, মেয়ে কেন মায়ের বিপরীত। মা যেখানে দেখতে মাটির গড়া স্নিগ্ধ প্রতিমার মতন, সেটাই মেয়ে কেন রূপে এমন কুৎসিত। এসবে সবচেয়ে বেশি নিরাশ আয়রার বাবা। জীবনের সবচেয়ে বড় ভুল যেসব তিনি করেছেন
তার মধ্যে অন্যতম হয়তো তার বড় মেয়েকে নিজের কাছে রাখা। এত আশাহীনতা নিয়ে তিনি আর বেঁচে থাকতে পারছেন না। প্রতিটা দিন মেয়ের চিন্তায় মানসিক চাপে নেতিয়ে পড়ছেন তিনি। কাজে মন বসাতে পারেন না। বাবার মনে এক চিন্তা, মেয়ে বিয়ে দেবেন কিভাবে তিনি। আয়রা পড়াশোনায় ভালো, ভীষণ ভালো ছাত্রী সে ছোটবেলা থেকেই। কঠোর পরিশ্রমী অধ্যাবসায়ী একজন মেয়ে। কিন্তু আজকের সমাজে শুধু বিদ্যা গুণ এসব কাজে লাগে কি? রূপটাও যে সমান সমান প্রয়োজন। সমাজে টিকতে হলে গুণে গুণান্বিত হওয়ার পাশাপাশি রূপও প্রয়োজন খুব। বিভিন্ন বুটিক হাউস বা গার্মেন্টস সেক্টরে কাজ করতে চেয়েও আয়রা পারেনি। অবশ্য সে তার স্কিল পোর্টফোলিও যথাযথভাবে উপস্থাপন করেছে, কিন্তু খুব দক্ষতার সাথেই সকল প্রশ্নের জবাব দিয়েও সে কাজ করার সুযোগ পেল না কোথাও। বিস্ময়কর হলেও সত্যি, কেউ কেউ তো তার দিকে প্রশ্নও ছুঁড়েছে সরাসরি, এই শরীরে কাজ সামলাবে কিভাবে? হাঁপিয়ে যাবে না তো এতগুলো ঘন্টা বসে থেকে কাজ করে? এই প্রশ্নের জবাবও আয়রা অনিচ্ছা সত্ত্বেও দিয়েছিল সুন্দরভাবেই, তবুও লাভ হয়নি। মাঝে মাঝে নিজের ওপর সে নিজেই হতাশ হয়ে পড়ে। আর কত দৌড়াদৌড়ি করবে সে এসব নিয়ে? সময় পেরিয়ে যায় সময়ের গতিতে। আয়রাকে তার বাবা মা একের পর এক পাত্রের সামনে বসাতে লাগলো। কিন্তু একসময় অতিষ্ঠ হয়ে আয়রা ধৈর্য হারায়। সুস্পষ্টভাবে জানিয়ে দেয় তার বাবা মাকে যে সে আর সংসেজে ঘর ভর্তি মানুষের সামনে বসতে পারবে না। তার বিয়ে না হোক, দরকারে সে না হয় বাড়ি ছাড়বে, কিন্তু এতে আয়রার বাবা রাজি নন। যতই হোক নিজের মেয়ে তো। দুশ্চিন্তায় থাকলেও তিনি মেয়েকে একা ছাড়তে পারবেন না। বাবার কাছে তার মেয়ে তো মেয়েই হয়। নদীর স্রোতের মতন দিনের পর দিন গিয়ে একদিন সহসাই আয়রা একখানা প্রস্তাব পেল, প্রেমের প্রস্তাব। তার কাছে সব অষ্টম আশ্চর্যের বিষয় মনে হলেও মনের কোণে কোথাও একটা আশার প্রদীপ জ্বলে উঠেছিল তার। তাই তো মেয়েটা খুশিতে গদগদ হয়ে দিক বিদিক বিচার না করে প্রেমের প্রস্তাব গ্রহণ করে নিল। কিন্তু ভাগ্য তার প্রতি অসহায়, ভীষণ ক্ষুব্ধ। হাতে গোনা মাত্র 4টে মাস সে প্রস্তাবদাতার সাথে ফোনে সাক্ষাতে আলাপচারিতা করার পর জানতে পারল বন্ধুর সাথে শর্ত খেলায় মেতে সে আয়রাকে প্রস্তাব দিয়েছিল। আয়রার সাথে নিছক মজা করাই ছিল সেই ব্যক্তির একমাত্র উদ্দেশ্য। নিজের ভঙ্গুর হৃদয়ের মেয়েটা সান্ত্বনার প্রলেপ লাগাতে লাগাতেই সেদিনই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে জীবনে কাউকে সে তার হৃদয় দেবে না, একাকেই না হয় কাটাবে বাকিটা জীবন। আর জীবন উপভোগের এই সিদ্ধান্ত নিয়ে আয়রা তার বাবা মাকে কাট কাট স্বরে বলে দিয়েছে তার জন্য যেন আর কোনো ছেলে খোঁজা না হয়, তা না হলে মেয়ের জীবন শেষ হতে দেখবেন তারা। বাধ্য হয়ে বাবা মায়ের মনে ভয়ের সৃষ্টি করে আয়রা তার জন্য ছেলে খোঁজার অনুষ্ঠান বন্ধ করে। নিজের জন্য সময় খুঁজতে থাকে সে, একান্ত সময়, যে সময়টাতে সে কেবল নিজের সাথেই কথা বলবে, নিজের সাথেই গল্পে মজবে, নিজে নিজেকে জানবে। শীতের কুয়াশা মাখা এক স্নিগ্ধ সকালে বাড়িতে হঠাৎ এসেছেন আয়রার দাদি আর দাদা ভাই। মেয়েটার সে কি খুশি! তার দাদি মানুষটা তাকে ভীষণ দেখতে পারে, আর কেউ ভালোবাসুক কিংবা না বাসুক তার দাদি তাকে বড্ড ভালোবাসে। প্রতিবারই আয়রার দাদি গ্রামের নিজের বাড়ি থেকে ছেলের বাড়িতে এলে একটা কাজ তার জন্য অবশ্যই নির্ধারিত থাকবে, আর তা হলো আয়রাকে রাতে গল্প শোনানো। শুনতে হাস্যকর কিংবা কটু হলেও আয়রা তার দাদির মুখে সেই ছোট্টবেলার রূপকথার গল্প শুনতে শুনতে ঘুমাতে এখনো খুব ভালোবাসে। এবারেও তার ব্যতিক্রম হবে কেন? আয়রা তার দাদিকে আজও নিয়ে এসেছে তার ঘরে। আজ রাতটা তারা দাদি নাতনি গল্প করে কাটিয়ে দেবে এই ভেবে। কিন্তু আয়রা কি জানে আজ রাতটা তার জন্য এক অন্যরকম রাত হবে? সে কি জানে আজ রাতটাই হবে তার জীবনকে সম্পূর্ণ বদলে দেওয়ার মতন একটা রাত? ঠিক যখন 11:45 দাদির কোলে মাথা রাখলো আয়রা, তার দাদি নাতনির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, বিলি কেটে দিচ্ছেন, এটা সেটা জিজ্ঞাসা করছেন। কিন্তু আয়না বায়না ধরেছে তাকে শোনানো হোক কোনো এক অচিনপুরের গল্প, অসত্য কোনো জাদুকরী ঘটনা। আয়রার দাদি নাতনির আবদারে নির্মল হেসে বললেন, আজ তোর মায়ের গল্প শোনাই আয়ু।
আয়রা অবাক হয়, বিস্ময় নিয়ে বলে, মায়ের গল্প? শোনাও তাহলে। আয়রার দাদি হাসে। আয়রা চোখ বুজে শুয়ে রয়েছে তার দাদির কোলে। অধর কোণে এক চিলতে হাসি তার। সে শুনতে পায় তার দাদির কণ্ঠস্বর। যেদিন তোর মাকে আমি প্রথমবার দেখেছি গ্রামের পুকুর ঘাটে, সেদিনই আমি আমার বাড়ির বউ হিসাবে তাকে বেছে নিয়েছিলাম। সে কি শান্ত মেয়ে! স্নান ঘাটে সখীরা সব পানিতে নেমে কলকালিনীতে মেতে উঠেছিল, আর তোর মা ঘাটে বসে আরামে আয়েসে গা মাজছিল। সে আয়রা খিলখিলিয়ে হাসে। সে বেড়ে উঠেছে শহরে, তাই এসব স্নানের ঘাটে কাহিনী তার কাছে হাসির বলেই মনে হচ্ছে হয়তো। আয়রার দাদি বলতে থাকে, তোর মায়ের চেহারাটা ছিল এক্কেবারে গোল গোল, শ্যামবর্ণের গাল দুটোতে রোদের ছটাকে লাল টুকটুকে ভাব বোঝা যাচ্ছিল। দেহের গড়নটা ছিল বেশ ভারী, পাতলা ছিল না, দেখতে একেবারে পুতুলের মতন। মনে হচ্ছিল সাক্ষাৎ কোনো আকাশ থেকে নেমে আসা অপ্সরা। আমি আর দেরি করিনি। তার পরের দিনই মেয়ের বাড়িতে আমি খোঁজ খবর নিলাম। তোর দাদা আর আমি মিলে তোর বাবাকে রাজি করিয়ে বিয়ের পাকা কথা করে এলাম। বিয়ে পড়িয়ে তোর মাকে আমার ঘরের নূর করে নিয়ে এলাম। তারপর আয়রা তার দাদির কথায় বাধা দিতে চেয়েও দিল না। তার মা শ্যাম নয়, উজ্জ্বল তার গায়ের রং। তাহলে দাদি কেন বলছেন তার মা শ্যামবর্ণের? কেন বলছেন তিনি তার মায়ের গড়ন পাতলা ছিল না? আয়রার দাদি তার গল্প চলমান রেখেছেন। মেয়েটা আর আটকালো না বৃদ্ধাকে। বুড়ো মানুষের এমন একটু আধটু ভুল হবেই। তারপর একদিন শুনলাম আমার ঘরের নূরের গর্ভে আর এক নূর। তোর আসার খবর শুনে মেয়েটা সে কি খুশি হয়েছিল। বিয়ের 6 বছরেও কোনো বাচ্চা জন্ম না হওয়া মেয়েটাকে সমাজের মানুষের অনেক কটূক্তি সহ্য করতে হয়েছে। সেই 6 বছরে মেয়েটা কত কিছু করেছে। যে যা বলেছে খেয়েছে, যে যা বলেছে করেছে। তার ফলস্বরূপই হয়তো স্রষ্টা তোকে পাঠিয়েছিলেন। আয়রা প্রতি মুহূর্তে অবাক হচ্ছেন। দাদির গল্প শুনে তার চোখ জোড়ায় আজ ঘুম ধরা দিচ্ছে না। কিন্তু কেন? আয়রার দাদি বলছেন, দেখতে দেখতে তোর আসার সময় হলো। ডাক্তার বলল ওই কি সব ছুরি কাঁচি দিয়ে অস্ত্রোপচার করে নাকি তোকে দুনিয়ায় আনতে হবে। তাদের সবই মেনে নিয়েছিলাম আমরা। যুগটা তো আধুনিক হচ্ছিল তখনও। ডাক্তারের কথা মতোই অস্ত্রোপচার করে তোকে পৃথিবীতে আলো দেখালো তোর মা। তোকে আর তোর মাকে আমরা বাড়িতে নিয়ে এলাম তারপর। কিন্তু কে জানতো এই অস্ত্রোপচারই তোর মায়ের জীবন নেওয়ার কারণ হবে। আয়রার দাদি এবার থামলেন। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন তিনি। চোখের সোনালি ফ্রেমে চশমাখানা খুলে রেখে তিনি আঁচলে চোখ মুছলেন। আয়রা উঠে বসল। কি বলছে তার দাদি এসব? তার মাথায় ঢুকছে না। তার মায়ের জীবন নেওয়ার কারণ মানে? তার মা তো আছে, বেঁচে আছে তার মা, এই বাড়িতেই আছে সে। কৌতূহলের বশবর্তী হয়ে আয়রা প্রশ্ন করল, কার গল্প বলছো দাদি? মা তো আছে বাড়িতে, মায়ের সাথে অন্য কাউকে মেশালে নাকি? কাঁদছো যে? আয়রার দাদি খুব সন্তর্পণে নাতনির গালে হাত বুলিয়ে দিলেন। মেয়েটার চিবুক ছুঁয়ে স্নেহের চুমু আঁকলেন আঙুলে। বলতে লাগলেন, তোর মা এ নয় আয়ু, তোর মা ছিল অন্য কেউ। তোর জন্মদাত্রী মা তো তোকে জন্ম দেওয়ার 6 মাসের মধ্যেই চলে গেছে আমাদের ছেড়ে। আমার ছেলেটাকে একা রেখে, তোকে একা রেখে আমাকে ছেড়ে মেয়েটাকে চলে যেতে হয়েছে। আয়রার নির্বাক বসে থাকে। জীবনের সবচেয়ে বড় সত্য তার কাছ থেকে লুকিয়ে গেছে এই পরিবার। তার বাবাও তাকে তো কিছু বলেনি কখনো। মা কিভাবে মারা গেছে দাদি? আয়রার কণ্ঠ ভেঙে আসে। সে তার মাকে দেখেনি, দেখলেও তা মনে নেই। 6 মাস বয়সের কথা আর কি বা মনে থাকবে? আয়রার দাদি গলা খাঁকারি দিয়ে কণ্ঠ ঠিক করে বলতে লাগলেন, বাড়িতে আসার পর থেকেই মেয়েটা বারবার বলতো ওর নাকি পেটে ভীষণ ব্যথা করে। আমি শুনেছিলাম ওইসব অস্ত্রোপচারে জন্ম দেওয়া মেয়েদের নাকি এমন একটু আধটু ব্যথা, কোমরে ব্যথা, পেটে ব্যথা, দুর্বলতা থাকে। তাই আমরাও কোনো গুরুত্ব দিইনি। কিন্তু যত দিন যায় ততই তোর মায়ের পেটের ব্যথা বাড়তে থাকে। সে কিছু খেতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। না পারতে একদিন মেয়েটা অসহ্যনীয় যন্ত্রণায় কাতরাতে লাগলো। তারপরও কি আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ওখানে জানলাম তোর মায়ের পেটে নাকি একটা ধারালো কাঁচি পাওয়া গেছে। আঁতকে উঠল আয়রা।
পেটের ভেতরে কাঁচি কিভাবে পাওয়া যায় মানুষের? আর সেই কাঁচি নিয়ে তার মা 6 মাস কিভাবে ছিল? আয়রার দাদি আবারও কাঁদছেন। আয়রাকে তিনি বুকে জড়িয়ে নিলেন। আয়রার চোখ জোড়া নীরব, তার সম্পূর্ণ সত্তা নীরব। আকস্মিকভাবেই সে তার জীবনের একটা লুকায়িত সত্য জেনে গেল। তোকে তোর মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আনতে যারা অস্ত্রোপচার করেছিল, তারাই করেছিল এই মস্ত বড় ভুল কাজ। অস্ত্রোপচারের সময় তারা ভুলে একটা কাঁচি তোর মায়ের পেটেই রেখে দেয়। কি তিনি আর বলতে পারলেন না। আয়রা ভীষণভাবে কেঁদে উঠল তার দাদির বুকে মুখ গুজে। তার মস্তিষ্ক জুড়ে একটাই প্রশ্নের উত্তর করছে। সেও দেখতে হয়েছে তার মায়ের মতন। সমাজের প্রশ্নের উত্তর সে পেয়েছে এতদিন পরে। তার মাও ছিল কারোর না কারোর কাছে সুন্দর অপ্সরা। তার মাকেও হয়তো শুনতে হয়েছে নানান কটু কথা, কিন্তু দিন শেষে তার মা তার দাদির মতন একজন মানুষের ভালোবাসা পেয়েছিল, যা সবার কপালে থাকে না। আমার মা দেখতে আমার মতন, তাই না দাদি? না, তুই দেখতে তোর মায়ের মতন হুবহু এক, কোনো পার্থক্য নেই। আয়রা কাঁদছে। সে ছোটবেলা থেকে কখনো বুঝতে পারেনি এই বাড়িতে যে তার মায়ের রূপে আছে সে তার আসল মানা, সৎমা। কখনোই আয়রার সাথে তার সৎমা কুরুচিপূর্ণ আচরণ করেননি। কখনোই বুঝতে দেননি যে আয়রা তার নিজের মেয়ে নন। আয়রা ভাবে তার কাকির কথা। তার কাকি বোধহয় সবটা জানেন, তাই এমন ব্যবহার করেন তার সাথে যেন আয়রা তার চক্ষুশূল। আয়রার দাদি আয়রার মাথায় হাত বুলিয়ে দেন, আয়রাকে শান্ত করেন। আয়রা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় দাদির কোলে। তার মনে না পড়া মায়ের মুখটাকে সে ভীষণভাবে মনে করতে করতে নিদ্রার রাজ্যে পাড়ি জমায়। চিকিৎসকরা হলেন পৃথিবীর মানুষদের জন্য মহান কিছু। তাদের পরিশ্রমে, তাদের বিদ্যায়, তাদের চেষ্টায় একজন অসুস্থ শয্যাশায়ী রোগীও সুস্থ হয়ে উঠতে পারেন। সেই তাদেরই এমন অন্যমনস্কতা, অসচেতনতা কি খাটে? তাদের ছোট বড় যে কোনো ভুলের জন্য একজন নিরীহ মানুষের প্রাণ নিয়ে টানা হেঁচড়ায় পড়ে যায়। তাদেরও উচিত নিজেদের কাজে প্রতিটা মুহূর্তে সচেতন থাকা, উদাসীন না হওয়া। সময়টা আজও রাত 11:45। স্থান সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া। নয়না ভিরাম অ্যাপার্টমেন্টের নিজের রুমে বসে বৃষ্টি বিলাস করছে 40 আয়রা। আরাম কেদারায় বসে সে উপভোগ করছে ধীর বর্ষণ। রুমের বিশাল কাঁচ নির্মিত জানালায় বিন্দু বিন্দু বৃষ্টির কণা ভিড় জমায় প্রতি মুহূর্তে। শহরে রাতের আকাশ আজ ঘন মেঘের আনাগোনা। মধ্যরাতের সূক্ষ্ম নীরবতায় আচ্ছন্ন শহরে এই মুহূর্তে কেবল বৃষ্টি পতনের ঝিরিঝিরি আওয়াজ। বড় অবহেলায় পতিত হয়ে এক বিন্দুর সাথে অপর বিন্দু মিশে হয়ে যায় তারা একাকার। এমন এক বৃষ্টি স্নাত রাতে স্মৃতির সায়রে ডুবে আয়রার মনেও যেন আজ ঘন কালো মেঘের তীব্র আন্দোলন। এক এক করে মনে পড়ে যায় তার জীবনের টুকরো টুকরো গল্পগুলো। তাই তো স্মৃতিচারণ করছিল সে। আয়রা এখন আর আগের মতো নেই। দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছিল সেই 24 বছরে। এখন আর সে আগের মতন ভারী দেহের মেয়ে নয়। তারও আছে সুন্দর গড়ন, আছে উজ্জ্বল শ্যাম চেহারা। নিজের জন্য সে নিজেকে পরিবর্তন করেছে। আয়রা এখন একজন সফল ফ্যাশন ডিজাইনার। বিদেশের মাটিতে বেশ নাম তার। প্রতিদিন কত বড় বড় মানুষের সাথে সে কাজ করে। সেদিন রাতে দাদির মুখে সবটা শোনার পর আর সে ওই বাড়িতে থাকেনি। বাবার সাথে আলাপ আলোচনায় জড়িয়ে এক প্রকার জোর করেই সে আলাদা থেকেছে। বাবার প্রতি তার অভিমান নিশ্চয়ই ছিল, কিন্তু তার বাবা তো তার ভালো চেয়েই এমন একটা কথা লুকিয়ে গেছেন। অপারগ ছিলেন তিনি। আয়রাকে বিদেশের মাটিতে পা রাখতে তার বাবা সাহায্য করেছে। সামান্য টিউশনি করে একা থাকা, বিদেশে আসার সকল প্রস্তুতি নেওয়াটা আয়রার জন্য মোটেও সহজ ছিল না। তাই সে তার বাবাকেও কোনো বাধা দেয়নি। তবে আয়রার সৎ মা আয়রাকে নিজের মেয়ের মতো না হলেও ভালোবেসেছে। কখনো অন্য সৎ মায়েদের মতন হিংসা বিদ্বেষের রেশ তার মধ্যে ছিল না। আয়রার কাকি আয়রার মায়ের বিষয়ে জানতেন। তিনি তার বড় যাকে দেখতে পারতেন না শুরু থেকেই। কারণ আয়রার দাদি তার বাড়ির বড় বউকে রূপের জন্য নয়, সুন্দর মনের জন্য আগলে রাখতেন সব সময়। আয়রার দাদি এখন আর পৃথিবীতে নেই।
স্বামী মারা যাওয়ার বছরখানেক পরেই তিনি মারা গেছেন। আয়রা দেশ ছাড়ার পর তাকে তিনি আর দেখার সুযোগ পাননি। আয়রাও তার দাদিকে দেখেননি। আয়রা তার জীবনে আর কাউকে প্রবেশের অনুমতি দেয়নি। চেয়েছিল অনেকেই, কিন্তু সে তার হৃদয় নেওয়ার অনুমতি দেয়নি কাউকে, কখনো দেবেও না। সে তো প্রতিজ্ঞাবদ্ধ, নিজের কাছেই নিজে প্রতিজ্ঞাবদ্ধ। দীর্ঘশ্বাসে আয়রার গাল বেয়ে জল গড়িয়ে পড়ে। বিশাল কাজ তার সামনে, বিরাট একটা প্রজেক্ট সে হাতে তুলে নিয়েছে। নতুন চিন্তা, নতুন ডিজাইন, আর সে কিনা স্মৃতিচারণে নিমগ্ন। চোখে নোনা জল নিয়ে মৃদু হাসে মেয়েটা, বিড়বিড়ায়, তুমি আর তোমার মেয়ে দুজনেই কেমন অভাগ্যবতী, তাই না মা? তুমি পেলে না তোমার মেয়েটাকে কোলে তুলে নিয়ে বড় করার সুযোগ। তুমি সুযোগ পেলে না তোমার মেয়েটাকে আগলে রাখার। তাদের একটা ভুলে তোমাকে চলে যেতে হয়েছে তোমার মেয়েটাকে ছেড়ে। আর তোমার মেয়েটা মায়ের ভালোবাসা পেল না। সে মায়ের স্নেহ মমতার চাদর তলে গুটিসুটি মেরে থাকার অনুভূতিটা সে অনুভব করতে পারল না মা। দেশ ছেড়ে, বাবাকে ছেড়ে, দাদা দাদির আদর ছেড়ে চলে আসতে হয়েছে তাকে এই আলাদা শহরে। তোমার মেয়েটাকে তুমি সমাজের বিষধর মানুষগুলোর শব্দের হাত থেকে আগলে নিতে পারলে না মা। তুমি আর তোমার মেয়ে দুজনেই বড় অভাগ্যবতী মা, খুব অভাগ্যবতী আমরা। তুমি ভালো থেকো, আমিও ভালো আছি খুব।